আমরা আজকে আলোচনা করতে চলেছি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। প্রথমে এই লাইনটা খেয়াল করো। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কারা? আমরা বলতে এখানে প্রাবন্ধিকদের কথা বলা হয়েছে। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। এই জায়গাটায় তোমরা একটু খেয়াল করবে, এখানে কিন্তু মাসি পিসি নেই, এখানে আছে মা পিসি। কারা সাহায্য করতো? মা ও পিসিদের কথা বলা হয়েছে। তারপরে খেয়াল করো, প্রাচীনেরা বলতেন। প্রাচীনেরা বলতে কি, কাকে বোঝানো হয়েছে? প্রাচীনেরা বলতে বয়স্ক বা অভিজ্ঞদের কথা বলা হয়েছে। প্রাচীনেরা কি বলতেন? এখানে খেয়াল করো, তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা। তিল, তিল হচ্ছে একটা শস্য বিশেষ যেটা থেকে তেল তৈরি হয়। তোমরা অনেকে তিলের নাড়ুও খেয়ে থাকবে। যাই হোক, ত্রিফলা, ত্রিফলা হচ্ছে তিনটি ফলের সমাহারকে বলা হয়, যেখানে হচ্ছে আমলকি, হরিতকি আর বহেড়া, এই তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলা হয়। তারপরে খেয়াল করো যে তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা। ছাগ দুগ্ধ অর্থাৎ ছাগলের দুধ। মেলা, মেলা শব্দের অর্থ হচ্ছে মেশানো। মেলা শব্দের অর্থ কি বললাম? মেশানো। তাহলে কি? তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, অর্থাৎ তিল, ত্রিফলা, শিমুলের ছালা অর্থাৎ শিমুল গাছের ছাল, এছাড়া ছাগলের দুধ, এই নিয়ে মেশানো হতো। মেলা শব্দের অর্থ হচ্ছে মেশানো। তারপরে দেখো, লৌহ পাত্রে লোহায় ঘষে ঘুষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তাহলে একটা লৌহ পাত্র নিয়ে সেটাই আবার লোহা দিয়ে সেটাকে ঘষতে হতো, বা সেই যে বস্তুগুলো নেওয়া হলো এগুলোকে ঘষা হতো। শেষ লাইনটা খেয়াল করো, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। তোমরা আবার অনেকে তাড়াহুড়ো করে মাসিও উচ্চারণ করতে পারো। এখানে মসি শব্দের অর্থ হচ্ছে কালি। কি বলেছে এই লাইনটায়? ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, অর্থাৎ লেখার যে পত্র রয়েছে বা পাতা রয়েছে সেইটা ছিঁড়ে গেলে পরেও কালি ছাড়বে না। অর্থাৎ এমন ভাবে কালি তৈরি করলে পরে কালি এত পাকাপোক্ত হবে যে পাতা ছিঁড়ে গেলেও সেই কালিটা ছাড়বে না। তারপরে খেয়াল করা যায়, ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। এখান থেকে একটা ১ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে যে ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে আর তাদের কি ব্যবস্থাপত্র ছিল? তাহলে এই উপরের লাইন থেকেই উত্তর হবে। তারপরে খেয়াল করো, আমরা এত কিছু আয়োজন পাবো কোথায়? এই লাইন থেকেও শর্ট প্রশ্ন হতে পারে যে আমরা এত কিছু আয়োজন পাবো কোথায়? এত কিছু আয়োজন বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাহলে তোমাদের এই লাইনটাকে স্মরণ করতে হবে যে তিল ত্রিফলা শিমুল ছালা আর ছাগ দুগ্ধ লৌহ পাত্র এই সমস্ত আয়োজনের কথা বলেছে। আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এই লাইনটা খেয়াল করো তোমরা, যে প্রাবন্ধিকদের সহজ কালি তৈরির পদ্ধতিটা কেমন ছিল? এই লাইন থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসছে, ৫ নম্বরের প্রশ্ন। তাহলে প্রাবন্ধিকরা কোন সহজ পদ্ধতিতে কালি তৈরি করতো? খেয়াল করো, বাড়িতে বাড়ির রান্না হতো কাঠের উনুনে। আমাদের সাধারণত আমরা দেখি যে গ্যাসে রান্না হয়, কিন্তু তখন কাঠের উনুনে রান্না হতো। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো, অর্থাৎ যে কড়াইতে রান্না হতো সেই কড়াইয়ের নিচে বেশ কিছুটা কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলিয়ে নিতে হতো। তাহলে কি কি হলো এই অবধি? যে কাঠের উনুনে রান্না হতো, তাতে কড়াইয়ের নিচে বেশ কালি জমতো, সেই কালি কি লাউ পাতা দিয়ে তুলে সেটাকে পাথরের বাটিতে রেখে তার জলে গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। এই লাইনটা খেয়াল করো যে আমাদের মধ্যে যারা, আমাদের মধ্যে কি বলছে? যারা ওস্তাদ, ওস্তাদ মানে দক্ষ বা পটু। তাহলে এখান থেকেও একটা শর্ট প্রশ্ন হতে পারে যে প্রাবন্ধিকদের মধ্যে যারা ওস্তাদ ছিল তারা কালি তৈরি করার সময় সেই জলে কি ঘষতো? তাহলে উত্তর হবে হরিতকি। তারপরে খেয়াল করো, কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। আতপ চাল মানে কি? তোমরা অনেকে জানো অনেকে জানো না। আতপ শব্দের অর্থ হচ্ছে সূর্যের কিরণ। অর্থাৎ ধানকে যখন সিদ্ধ না করে কেবলমাত্র রৌদ্রে তাপে শুকিয়ে সেটাকে ঢেঁকিতে পাড়া হয় বা মেশিনে ভাঙা হয়, তার মাধ্যমে যে চাল তৈরি হয় সেটাই আতপ চাল। সহজ কথায় যে ধান সিদ্ধ না করে কেবল রৌদ্রের তাপে শুকিয়ে সেটাকে চাল বানানো হয় সেটাই আতপ চাল। তারপরে খেয়াল করো, কি ছিল লাইনটা? কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অর্থাৎ সমস্ত উপকরণ মেলানোর পরে খুন্তি, খুন্তি তোমরা চেনোই, হাতা খুন্তি, যেটা খুন্তি দিয়ে স্পেশালি ভাজা টাজা হয়, সেটার পেছনের অংশটা পুড়িয়ে লাল করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টগবগ করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত শব্দটার অর্থ কি? দোয়াত শব্দটার অর্থ হচ্ছে যে পাত্রে কালি রাখা হয়। তারপরে খেয়াল করো,
দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম। এই জায়গাটা তোমাদের একটা বিশেষ বিষয় মনে রাখতে হবে যে এখানে বাঁশের কলম তো বলেছে ঠিকই, কিন্তু আসলে বাঁশের কুঞ্চি দিয়ে কলম বানানো হতো। তারপরে দেখো, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এই লাইনটা একটু খেয়াল করো, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। মাধ্যমিকে প্রশ্ন আসছে একবার যে প্রাবন্ধিকরা কি নিয়ে লেখালেখি করতো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। 5 নম্বরের প্রশ্ন আসছে কিন্তু, হ্যাঁ। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। হাতছাড়া হওয়ার উপক্রম, এই লাইনটা আহ, এই লাইনটা খেয়াল করো, হাতছাড়া হওয়ার উপক্রম, এটা কি বলছে? হাতছাড়া হওয়ার উপক্রম অর্থাৎ আয়ত্তের বাইরে চলে যাওয়া বা হারিয়ে যাওয়া। যখন এত আয়োজন আর এত আড়ম্বর করে যে কলম, যে কালি, যে লেখার পাত বানানো হতো, সেটাই যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন প্রাবন্ধিকদের মনে কষ্ট হয়। এই কথাই বলেছে।